পারেন না, উল্টে দু একটা পদ বানাতে গিয়ে কিচেন নোংরা করে বসেন। ক্ষমার কাছে সেজন্য রোজ কথা শুনতে হয়। বয়স তো অনেক হলো, এখনও এত কিচেন আগলে রাখার শখ কেন? কথা কটা ছুড়ে দিয়ে বিরক্ত মুখে নিজের ঘরের দিকে পা বাড়ালো মনিকা, অতসীর একমাত্র বৌমা। ফ্যাল ফ্যাল করে সেদিকে তাকিয়ে রইলেন অতসী। দুই মেয়ের পর একমাত্র ছেলে হওয়ায় বেজায় খুশি হয়েছিলেন অতসীর শাশুড়ি বেণুবালা। সাবেকি দিনের আকরবি মোহর দিয়ে একমাত্র নাতির মুখ দেখেছিলেন। ভেতরে ভেতরে সবাই জানতেন তালপুকুরে ঘটি ডোবে না, তবুও পড়তি জমিদার বাড়ির সাবেককালের কিছু ঠাটবার ছিল, ছিল বোলবোলাও। ছেলে জন্মাতে 7 দিন টানা ঘিয়ের প্রদীপ জ্বলেছিল, কিন্তু শরিকি মামলা মোকদ্দমা সে কি সহজে মেটে? এক প্রকার বাধ্য হয়ে তাদের গ্রামের বাস ওঠাতে হলো। প্রতাপচন্দ্র শহরের বুকে একটা নিজস্ব বাড়ি জোগাড় করেছিলেন বটে, কিন্তু উত্তর কলকাতার তস্যগলির ভেতর সেই বাড়িতে থাকতে না ছেলে না ছেলের বউ কেউই রাজি হলো না। ওখানে নাকি মানুষে থাকতে পারে না। উচ্চশিক্ষিত ছেলের স্ট্যাটাসের সঙ্গে মানানসই হবার তাগিদে এক প্রকার বাধ্য হয়েই এই নামি বহুতলের দামি 3 কামরার দেশলাই বাক্সে অতসীর আগমন। মাঝে মধ্যেই তার দম বন্ধ হয়ে আসে, কথা বলার কেউ নেই। মাঝে মধ্যে মনে হয় ছেলেকে জিজ্ঞেস করেন ছোট থেকে বেড়ে ওঠা, রাস্তায় ওই সব শ্যাবি ছেলেদের সঙ্গে ফুটবল পেটানো, ক্রিকেট খেলে জানালার কাচ ভাঙা ওই গলিটাকে এতদিন বাদে নরকের দ্বার বলে মনে হলো কেন? চাকরির সুবাদে? চাকরি বুঝি মানুষকে এতটা পাল্টে দেয়, নাকি পাল্টায় নতুন মানুষ? ক্যাচ ম্যাচ করে হিন্দি ইংরেজিতে নাতিবাবু যে কি বলে, অতসী তার সারমর্ম উদ্ধার করতে পারেন না। তাছাড়া নাতির তার সঙ্গে কথা বলার সময় কোথায়? এই দেখলেন সকালে বিরাট ব্যাগ কাঁধে স্কুলে যাচ্ছে, ফিরে দুটো নাকে মুখে গুজে টিউশন, উইকেন্ডে ক্রিকেট, সাঁতার, আরও কিসব অ্যাক্টিভিটি থাকে। সেসবের নাম অতসী জন্মে শোনেননি। ফ্রিজে খাবার রাখা থাকে, মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নিজের মতো বেরিয়ে যায়। কোনো দিন না থাকলে তখন একটু ম্যাগি করে দেওয়ার আদেশ আসে। অতসী খুশি মনে বানিয়ে দেন, গম্ভীর মুখে মোবাইলে খুটখাট করতে করতে খেয়ে উঠে চলে যায়। কোনোদিন ভুলক্রমে বাড়িতে থাকলে কম্পিউটার খুলে কী সব ঢিসুম ঢিসুম খেলতে থাকে। শব্দে বাড়ি চমকিত। ঘর থেকে শুনতে পান অতসী, কিন্তু বিন্দু বিসর্গ বুঝতে পারেন না। ঘরে একাকী চুপচাপ বসে অতীতের কথা ভাবেন, ভাবতেই থাকেন। এতদিন বাদে বৌমা বলে গেল তিনি নাকি রান্নাবান্না কিচ্ছুটি পারেন না। তাহলে 50 বছরের জীবনে তিনি করলেনটা কি? জমিদার বাড়ির ছোট বউ রকমারি রান্নাবান্নার জন্য পরিচিত মহলে বিশেষভাবে সমাদৃত ছিলেন। বাড়িতে আত্মীয় স্বজন আসবে শুনলে সদ্য বিয়ে হওয়া নতুন বউরা তার কাছে এসে রকমারি বাঙালি রান্নার রেসিপি জেনে যেত। আর আজ কি না সেই তাকেই শুনতে হলো। চোখে জল উপচে পড়ছে। ধীর পায়ে ঘরে চলে এলেন অতসী। সেই সোনালি অতীত বারবার ঢেউ তুলে যায় মনে। মন কি আর কারোর বশ মেনেছে কোনো দিন? বউরা অতসী মনে মনে ফিরে যান বিয়ের পরের দিন, নতুন শ্বশুর বাড়িতে কোরা শাড়ি পরা মেয়েটার কাছে। অসময় ভিতর বাড়িতে এসে শ্বশুর শাশুড়িকে বললেন, আজ কিন্তু নতুন বৌমাকে কিছু স্পেশাল রান্না করতে হবে। বন্ধু বান্ধবদের দেখাতে হবে না আমি কেমন সর্বগুণ সম্পন্না বৌমা পছন্দ করেছি আমাদের অমিতাভের জন্য। সেদিন কিন্তু শাশুড়ি মা নতুন বৌমাকে অত খাটাতে রাজি হননি। শ্বশুর নিদান দিয়ে বেরিয়ে যেতেই অতসীকে বলেছিলেন, বাকি সব রান্না আমি সেরে নিচ্ছি, তুমি শুধু মাংসটা কষিয়ে রাঁধো, তাহলেই হবে। তা মাংস রেঁধেছিলেন বটে অতসী। বড় বাড়ির চারিদিক গন্ধে আমোদিত। শ্বশুরের বন্ধুর মাংস চেয়ে চেয়ে খেয়ে হাত চাটতে চাটতে বাড়ি ফিরেছিলেন। শেষ বন্ধুটি চলে যাওয়ার পর বুড়ো কর্তা ভেতর বাড়িতে এসে নিজের গলার সোনার চেনটা খুলে অতসীর হাতে দিয়ে বলেছিলেন, তুমি মা স্বয়ং সিদ্ধা, একদিন এসেই যেভাবে সংসারের সুনামের দায়িত্বভার নিজ কাঁধে তুলে নিয়েছ, সেভাবেই সারাটা জীবন এই সংসারের হাল ধরে থেকো মা। শ্বশুরের কথা মতো সেদিন থেকে তিনি হাল ধরে রাখার চেষ্টাই চালিয়ে গেছেন। শরিকি ঝগড়ায় বিপর্যস্ত হয়ে যেদিন গ্রাম ছেড়ে শহরে চলে আসতে হলো, সেদিনও ভেবেছিলেন যেভাবেই হোক সংসারের হাল ধরে রাখবেন। এতদিন রেখেও ছিলেন, কিন্তু ভাগ্যের বিড়ম্বনা, অতসীর গাল বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল।
কলিং বেল বাজছে। চোখ মুছে দরজা খুলতেই লাফাতে লাফাতে ফ্ল্যাটে ঢুকে পড়ল অনুভব। কোনো রকমে জুতোটা খুলে ফ্রিজে রাখা চাউমিন বার করে মাইক্রোতে গরম করতে বসিয়ে দিল। মাইক্রো থেকে চাউমিনটা বের করতে যাচ্ছিল, নিজেকে সামলাতে না পেরে অতসী বলে বসলেন, বাবু তুই বরং টেবিলে বস, আমি গিয়ে খাবারটা দিয়ে আসছি। কোনো উত্তর না দিয়ে চাউমিনের প্লেটটা বার করে সোজা নিজের ঘরে ঢুকে গেল অনুভব। বদ্ধ ঘরের ভিতর থেকে গুলির সাই সাই শব্দ ভেসে আসতে লাগলো। অতসী বুঝলেন অনুভব কম্পিউটার গেমস খেলতে বসে গেছে। পরক্ষণেই আবার কলিং বেলের শব্দ। অতসী ভালো করেই জানেন এই মুহূর্তে অনুভব খেলা ছেড়ে উঠবে না। বাধ্য হয়ে কোমরের ব্যথা নিয়েই তিনি আবার দরজা খুলতে উঠলেন। মনিকা ঢুকছে, হাতে একগোছা শপিং ব্যাগ। মনের খুশিতে গুনগুন করে গান গাইছিল। অতসীকে দেখতে পেয়ে গান বন্ধ করে গম্ভীর মুখে প্যাকেট হাতে নিজের ঘরের দিকে চলে গেল। চোখে জল চলে এসেছিল। কোনো ক্রমে জল মুছে নিজের ঘরে ঢুকে বাচ্চা মেয়ের মতো হাউ হাউ করে কেঁদে ফেললেন অতসী। একাকিত্বের জ্বালা কাটাতে একবার অতসী ভেবেছিলেন বই পড়বেন, কিন্তু ওদের আলমারিতে হাত দিতে ভয় হয়। একবার গেছিলেন মনিকার কাছে বই চাইতে, সে হেসে বলেছিল এগুলো সব শোকেসের শোভা বৃদ্ধির জন্য, নিজেদের বোদ্ধা প্রমাণের জন্য, রোজকার পড়বার জন্য নয়। যদি পড়ার এত ইচ্ছে তাহলে নিজে কিনে পড়ুন। কোনোভাবে দাগ লেগে পাতার সৌন্দর্য নষ্ট হলে দ্বিতীয়বার কিনতে পয়সা লাগবে, বুঝেছেন? এক একটা বইয়ের তো আর দাম কম নয়। অতসীর আদরের বাবু সামনে দাঁড়িয়েছিল। মায়ের পক্ষ নিয়ে কিছু বলতে পারেনি নাকি চায়নি, অতসীর জানা নেই সেটা। তার মনে হয়েছিল এটা কেবল তার অপমান নয়, তার গর্ভের অপমান। এত লোভ কেন তার এখনো ভেবে ভারী লজ্জা করছিল। লজ্জায় কিছু না বলেই ঘরে চলে এসেছিলেন। পুরনো বাড়ি থেকে নিয়ে আসা পুরনো দিনের একমাত্র সঙ্গী ট্রাঙ্কে রাখা জামাকাপড়ের নিচে কিছু নিজস্ব বইপত্র ছিল। আজকাল অবসরে তিনি ওগুলোকেই উল্টে পাল্টে দেখেন, কিন্তু কিছুতেই আর তেমন একটা পড়ে উঠতে পারেন না। পুরনো কথা স্মৃতিতে ভাসে, চোখ জোড়া বিদ্রোহ করে বসে। যৌথ পরিবারের সবাই মিলে একসঙ্গে বিরাট উঠোনে বসে হাহাহিহি করতে করতে বড়ি দেওয়া, আচার আমসত্ত্ব শুকাতে দেওয়ার নামে চেখে চেখে অর্ধেক শেষ করে দেওয়া। সবাই মিলে সেজেগুজে ম্যাটিনি শো, উত্তম সৌমিত্র নিয়ে দেদার তর্ক। শীতে কাশ্মীরি সালোয়ারের সুদর্শন চেহারা দেখে সারা দুপুর বৌঝিতে আলোচনা। পরস্পরের গায়ে হেসে গড়িয়ে পড়া। হয়তো ভদ্র সমাজ সে কথা জানলে সমালোচনা করতে ছাড়বেন না, কিন্তু সে যাই হোক, ওই আনন্দের দিনগুলো অতসীর জীবনে আর কোনোদিনই ফিরে আসবে না। অনেক চেষ্টা করেও কাল রাতে ঘুম আসছিল না অতসীর। সন্ধে থেকে মাথাটা ধরেছিল, রাতে যেন তা আরও বেড়ে গিয়েছিল। ভালো লাগছিল না কিছুই। খানিকক্ষণ এপাশ ওপাশ করার পর ভেবেছিলেন চোখে মুখে একটু জল দিয়ে আসবেন। তার ঘরে অ্যাটাচড বাথ নেই। পাশের ঘরে অনুভব ঘুমোচ্ছে। জানালা দিয়ে নাইট ল্যাম্পের নীলচে মৃদু আলোর বিচ্ছুরণ দেখা যাচ্ছে। খানিকক্ষণ সেদিকে তাকিয়ে থাকলেন অতসী। প্রথম যখন ফ্ল্যাটে আসেন তখন খুব ইচ্ছে হতো নাতিটাকে পাশে নিয়ে শোবেন। ছেলে প্রেম করার সময় থেকেই মনিকার রকম সকম খুব একটা বুঝতেন না। আজকাল তো আরোই বুঝতে পারেন না। এক সন্ধেবেলা চা খেতে খেতে মুখে হাসি মাখিয়ে হালকা ছলে বলেছিলেন, আচ্ছা আমার খাটটা তো বেশ বড়, তাহলে নাতি দাদু তো আমার সঙ্গে শুতে পারে। কি নাতি দাদু? উঠে গিয়ে বাচ্চা ছেলেটার গাল দুটো হালকা করে টিপে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে অনুভব বলে উঠেছিল, ইটস নট পসিবল। আমি আমার পার্সোনাল স্পেস কারোর সঙ্গে শেয়ার করতে প্রেফার করি না। তুমি বাবার মাম্মা, দ্যাটস ইট। আর কোনোদিন না জিজ্ঞেস করে গালে হাত দেবে না, এটা ব্যাড ম্যানার্স। সোফা থেকে উঠে দাঁড়িয়ে নিজের ঘরের দিকে যেতে যেতে মনিকার দিকে তাকিয়েছিল। আই অ্যাম বিজি মম, ডিনারটা ঘরে সার্ভ করতে বলো। গোটা ঘটনায় হতভম্ব হয়ে গেছিলেন অতসী। এত ছোট ছেলে যে এভাবে বড়দের মুখের ওপর কথা বলতে পারে তা তার ধারণাতেই ছিল না। অতসীর মুখের চেহারা দেখে মনিকা আলগা হেসে বলেছিল, থাক মা, ছোট থেকেই ও একা একা থাকতে অভ্যস্ত, নিজের প্রাইভেট স্পেসের বিলিভ করে। আপনি এসেছেন ভালো কথা, নিজের মতো থাকুন, নতুন করে আর অভ্যেস বদলানোর চেষ্টা করবেন না। বড় হচ্ছে, ভবিষ্যতে ওকে একাই বাঁচতে হবে। লজ্জিত মুখে উঠে গেছিলেন অতসী। কথার উত্তরে বলতে পারেননি স্বামী থাকাকালীন উত্তর কলকাতার বাড়িতে যখন ছোট্ট অনুভব দু একবার গেছে, ছড়ানো ছিটানো প্রচুর ঘর থাকা সত্ত্বেও সে অতসীকে জড়িয়ে ধরে গায়ের উপর পা তুলে ঘুমিয়েছে।
তখন তো তার ঘুমাতে কোনো অসুবিধা হয়নি। ঠাম্মা দাদুর কাছে রকমারি আবদারেরও কোনো বিরাম ছিল না। আসলে অতসী ভুলে গেছিলেন তখন তার নিজের বলতে একটা বাড়ি ছিল, হোক না সে বাড়ি গলিখুঁজির মধ্যে, কিন্তু পায়ের নিচের মাটিটা তো শক্ত ছিল। তখন ছেলে বউ আনন্দ ফুর্তি করতে 1-2 দিনের জন্য যেত, থাকতো। কিন্তু আজ তিনি ওদের গলগ্রহ উড়ে এসে জুড়ে বসে একটা ঘর দখল করেছেন। রাগের আর আশ্চর্য কি, বৌমা মনিকা বরাবরই উচ্চগ্রামে কথা বলে। কালও বলছিল, কমন বাথরুম থেকে চোখে মুখে জল দিয়ে ফিরে আসছিলেন, শুনতে পেলেন মনিকা বলছে, এতদিন ধরে তো অনেক মাতৃভক্ত হনুমান সাজলে, এবার মাকে বিদায় করার ব্যবস্থা করো। 1 বছর ধরে ক্রমাগত সহ্য করছি, এত বড় ফ্ল্যাট কেনা হলো, তবু আমার কোনো আত্মীয় স্বজন এসে থাকতে পারে না। সেদিন দিদি জামাইবাবু বলছিল, কটা দিন তোদের নতুন ফ্ল্যাটে গিয়ে থেকে আসবো। আমাকে মিথ্যে মিথ্যে অনুভবের পরীক্ষার অজুহাত দিয়ে কাটাতে হলো। এভাবে আর কতদিন? তার উপর যখন তখন কিচেনে ঢুকে পড়েন, বারবার বারণ করলেও শোনেন না। আমাদের ক্ষমা তো যথেষ্ট ভালোই রাধে, তাও ওর পোষায় না। আমি আর পারছি না, বুঝলে? এবার মানে বিদায় করো তো দেখি। নিজস্ব ফ্ল্যাটে নিজেরাই যদি হাত পা ছড়িয়ে ইচ্ছে মতো না থাকতে পারি, তবে আর নিজস্ব ফ্ল্যাট কেনা কেন? ভালো কথা, তুমি কি আজ বৃদ্ধাশ্রমটা দেখতে গিয়েছিলে? কেমন দেখলে? বাজেটে কুলোবে তো? ছেলের গলার স্বর পলকে অতসীর কানে গরম সীসা ঢেলে দিল। কয়েক মুহূর্তের জন্য পা দুটো দরজার সামনে থমকে গেল। অনেক চেষ্টাতেও অতসী ওদের সরাতে পারলেন না। ইচ্ছে করছিল না, তবুও শুনলেন। তার আদরের বাবু বলছে, হ্যাঁ গো, তুমি বলেছ আর আমি সে কথা না শুনে পারি? আজই গেছিলাম, গঙ্গার ধারে, পরিবেশটাও বেশ মনোরম। বৃদ্ধাশ্রমটা নতুন হয়েছে, ঘরগুলো বেশ ঝকঝকে। পার রুম 2 জন করে বোর্ডার, ডাক্তার, আয়ার বন্দোবস্তও রয়েছে। আমাদের জন্য আইডিয়াল। ফর্ম ফিল আপটাও আজকে সেরে এসেছে। ইতিমধ্যেই ঘরের জন্য 30 জন মেম্বার নাম লিখিয়েছে। সবচেয়ে বড় কথা, টাকার অঙ্কটা বেশ কম। অবশ্য খানিকটা বেশি হলেও খুব একটা চাপ হতো না। মায়ের পেনশনের অঙ্কটাও তো নেহাত কম নয়। মনিকার গলা শোনা গেল। ভালো কথা, তুমি আবার বাধ্য ছেলের মতো মাকে বলনি তো? দেশবাড়ির সব শরিক একটা মিউচুয়াল ডিসিশনে এসে গেছে। না না, পাগল নাকি? আদরের বাবু চাপা স্বরে বলে ওঠে, তাহলেই চিত্তির বলতে হতো না, দেশের সম্পত্তি থেকে মোট কত টাকা আমার হাতে এলো? পাক্কা 30 লাখ পেয়েছি, বুঝলে? হাতে পেতেই সোজা আমাদের অনুভবের নামে এফডি করে দিয়েছি। ভবিষ্যতে ছেলে ডাক্তারি পড়ুক বা ইঞ্জিনিয়ারিং, আমাদের কোনো চিন্তা রইল না। মনিকা বলল, সত্যি এতদিনে তোমার মগজ খুলেছে। শোনো, মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর আগে ওর কাছে থেকে গয়নাগুলো চেয়ে নিতে হবে, কি বলো? সাবেকি আমলে জমিদার বাড়ির ভারী ভারী গয়না, যেমন ডিজাইন তেমন মোটা। এখনকার ফকিকারি কাজ নয়, তখনকার শ্যাকরাদের কাজই অন্যরকম। আমার কিটি পার্টির বন্ধুরা দেখলে চমকে যাবে। মনিকার গলায় উদ্দীপনার সুর। আহ্লাদে গলে গিয়ে বাবু বলে উঠল, কালকে চেয়ে নিও, তোমারই তো সব। মা থুড়ি আপত্তি করবে? এই বয়সে তো আর গয়নাগাটি পরে সাজতে বসবে না, আর অত গয়না কাছে রেখে করবেই বা কি? মনে মনে অতসী বললেন, বাহ বাবু, বাহ, তুই একদম ঠিক কথা বলেছিস। এই তো একজন প্রকৃত ছেলের মতো কথা। সারা রাত আর চোখের পাতা এক হলো না। মনিকাকে কোনো রকম দোষ দিতে চান না অতসী, নিজের বাবুকেও নয়। সত্যি তো, বিয়ের পর থেকে মেয়েটা নিজের মতো করে একাকী সংসার যাপন করেছে। সেখানে হঠাৎ কোনো তৃতীয় ব্যক্তি উড়ে এসে জুড়ে বসলে যে কেউই বিরক্ত হবে। মনিকা তো আলাদা মানুষ নয়, তিনি বোঝেন সবটাই। আর ছেলেই বা কী করবে? একসময় সে প্রেম করেছে, এখন সংসার করছে, সন্তানের জন্ম দিয়েছে। অনুভবের প্রতি একটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব পালন করা অবশ্য কর্তব্য। কিন্তু এটাও সমান সত্য, বিরাট এই পৃথিবীতে সবাই স্বাধীন। কাজেই অতসীরও নিশ্চয়ই নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। এখনও তিনি হাতে পায়ে যথেষ্ট শক্ত। অর্থনৈতিকভাবেও ছেলের উপর বিন্দুমাত্র নির্ভরশীল নন। সমস্যা একটাই, এই বিপুল মহানগরীর কিছুই তেমন একটা চেনেন না অতসী। কিন্তু চেষ্টা করলে কি আর চিনে নিতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। তবে এই বয়সে এসে ওই ভারী ট্রাঙ্ক বাওয়া তার পক্ষে সম্ভব নয়। কাজেই বহুদিনের সঙ্গী ট্রাঙ্কটাকে এখানেই ছেড়ে যেতে হবে। কাপড়ের বড়সড় ব্যাগে 2-4টে কাপড়, নগদ কয়েক হাজার টাকা, বিপদের শেষ সম্বল গয়নার বাক্স, পোস্ট অফিসের কাগজপত্র, আধার, প্যান, রেশন, ভোটার কার্ড পুড়ে নিলেন অতসী। সজল চোখে ঘড়ির দিকে তাকালেন একবার,
ভোর 4টে বাজে। এতদিন বাদে আজ সত্যি সব কিছু ছেড়ে পথে নামবেন তিনি। চোখের জল বাদ মানতে চাইছে না। মন শক্ত করে জল মুছে দরজা দিকে এগিয়ে গেলেন অতসী। না, কোনো চিঠি লিখে রেখে যাবেন না তিনি। সংসারে যার প্রয়োজন ফুরিয়েছে তাকে আর নতুন করে চিঠি লিখতে বসতে হয় না। মানুষটা মূল্যহীন, চিঠিটাও। এই ভোরে ফ্ল্যাটের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে বেরিয়ে দরজাটা টেনে বন্ধ করে দিলেন তিনি। আজ অবধি কোনোদিন একা বাড়ির বাইরে পা না দেওয়া অতসী জীবনের দাবি মেনে সহজেই মহানগরী জনারণ্যে মিশে গেলেন। কোথায় যাবেন ভাবতে ভাবতে সামনে একটা ট্যাক্সি দেখে উঠে বসলেন অতসী। আর ভাবতে চান না তিনি। দেখা যাক ভাগ্য কোথায় নিয়ে যায়। পুরনো বাড়িটা না থাকলেও পুরনো পাড়া রয়েছে, কিন্তু এমন মানসিক অবস্থায় সেখানে ফিরতে চান না তিনি। নিজেকে অসহায় দেখানো ছাড়া তাতে কোনো লাভ হবে না। তবে কোথায় ফিরবেন তিনি? হঠাৎ মনে পড়ল স্বামীর সঙ্গে বহুবার শ্যামবাজার গিয়েছেন তিনি, কখনো কেনাকাটা করতে, কখনো বা খাওয়া দাওয়ার জন্য। ভাবলেন একবার শ্যামবাজার গিয়েই দেখা যাক, পরের কথা পরে ভাবা যাবে। পাগড়ি পরা ট্যাক্সি ড্রাইভার ঘাড় ঘুরিয়ে অতসীর দিকে তাকিয়েছিল। আলগা হেসে তিনি বললেন, আপনার বেশ খানিকটা সময় নষ্ট করলাম সর্দারজি। চিন্তা করবেন না, আমি পুষিয়ে দেব। এখন সোজা শ্যামবাজার চলুন। পৌর ট্যাক্সি ড্রাইভার বিনয়ের সুরে বললেন, এ আপনি কি বলছেন মাইজি? দেখেই বুঝেছি আপনার মনের অবস্থা কুছ ঠিক নেই। মিটারে যা উঠবে তাই দেবেন, কোনো জোড়াজুড়ি নেই। অতসী অবাক হয়ে পৌর সর্দারজির দিকে তাকালেন। ততক্ষণে তিনি ঘাড় ফিরিয়ে গাড়ি চালানোতে মনোযোগী হয়েছেন। মৃদু দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, অচেনা মানুষ যেটা সহজেই বুঝে নেয়, চেনা মানুষের সেটা বুঝতে এত সময় কেন লাগে? কে জানে, হয়তো এজন্যই জীবনের অঙ্করা না মেলাই থেকে যায়। কোথায় যাবেন, কি করবেন, কিছুই জানেন না তিনি। শ্যামবাজারে নেমে ট্যাক্সি ড্রাইভারের ভাড়া মিটিয়ে দেখলেন সামনেই একটা মিষ্টির দোকানে গরম গরম কচুরি জিলিপি বিক্রি হচ্ছে। শরীরের দোহাই দিয়ে মনিকা অনেক দিনই এসব অস্বাস্থ্যকর খাবার বাড়িতে আনা বন্ধ করেছিল, কিন্তু আজ আর কোনো বন্ধন নেই, মুক্ত তিনি। তাই পেট পুড়ে কচুরি, তরকারি, জিলিপি রাজভোগ খেলেন। এবার হাঁটার পালা, কিন্তু কতক্ষণ? মাথার ওপর সূর্যদেব তার কিরণ বিকিরণ করছেন। গরমে ঘেমে নিয়ে উঠেছেন অতসী। মধ্য 50-এর ক্লান্ত শরীরটা একটু বিশ্রাম চায়। সামনে একটা পার্ক দেখতে পেয়ে ঢুকে পড়লেন। ছায়া ঘেরা অনেক বেঞ্চি দিয়ে সাজানো। তার একটাতেই শরীর ছাড়লেন অতসী। আপাতত এই তার অস্থায়ী বাসস্থান। মোটামুটি যা খেয়েছিলেন দুপুরে আর খেতে হবে না। বসেই ছিলেন চুপচাপ, কিন্তু আকাশের বুকে সন্ধে নেমে আসতে দেখে অতসী একটু চিন্তিত হলেন। এরপর তিনি কোথায় যাবেন? রাতে নিশ্চয়ই পার্কে বসে থাকতে দেবে না। এদিকে বেশ খিদেও পাচ্ছে। না হয় রাতটুকু কচুরি তরকারি খেয়ে চালিয়ে দেবেন, কিন্তু থাকবেন কোথায়? অসহায়ের মতো চারপাশে তাকাতে লাগলেন। এতক্ষণ তো কাটল, এবার? ওনাকে ইতস্তত করে চারপাশে তাকাতে দেখে একজন বয়স্ক ভদ্রলোক দৃঢ় পদক্ষেপে এগিয়ে এলেন। মনে হয় আপনি কাউকে খুঁজছেন, কোথায় যাবেন? নার্ভাস হাসলেন অতসী। আপন মনে এক উদাসী হাসি হাসলেন ভদ্রলোক। বাড়িতে বোধহয় আর ঠাঁই হলো না, না? লজ্জা পেয়ে মাথা নামালেন অতসী। ভদ্রলোক আবার বললেন, কোথায় যাবেন কিছু কি ঠিক করেছেন? এখানে কিন্তু রাতে থাকতে দেবে না। নিচু স্বরে অতসী বললেন, জানি না, কিছু ভাবতে পারছি না। একটা কথা বলবো? ভদ্রলোকের দিকে অবাক চোখে তাকালেন অতসী। পৌর মানুষটি কুণ্ঠিত গলায় বললেন, দেখুন, আমি একা মানুষ। যদি কোনো অসুবিধা না থাকে তবে আপনি আমার বাড়িতে যেতে পারেন। আজ রাতটুকু থাকুন, তারপর না হয় ভেবেচিন্তে কোনো একটা ব্যবস্থা করা যাবে। একটু থমকালেন অতসী। ভাবলেন, তার তো আর হারাবার কিছু নেই, দেখাই যাক না কি হয়। মুখে একটু কুণ্ঠিত ভাব ফুটিয়ে বললেন, আপনার বাড়ির লোকেদের কোনো অসুবিধা হবে না তো? ভারী সুন্দর হাসলেন ভদ্রলোক। আমি ব্যাচেলার মানুষ, বলার মধ্যে আমি আর আমার বাড়িটুকুই। এবার ইচ্ছে আপনার। কাপড়ের ব্যাগটা কাঁধে তুলে নিলেন অতসী। বললেন, চলুন। পুরনো দোতলা বাড়ি, কিন্তু দেখে বোঝা যায় বেশ ওয়েল মেনটেন্ড। সদরের চাবি খুলে হাসলেন ভদ্রলোক। আসুন, এই গরিবের কুটির আপনার পদার্পণে ধন্য হোক। বলার ভঙ্গিতে হালকা নাটকীয়তার ছোঁয়া। তবুও অতসী যেন একটু কিন্তু কিন্তু করছিলেন। যতই হোক একজন অচেনা মানুষের বাড়ি বলে কথা। ভদ্রলোক দরাজ হাসলেন। আর এত ভাববেন না, তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ুন। একেই বেশ রাত হয়েছে,
কাল ভোরে উঠে অনেক ভাবাভাবির সময় পাবেন, তখন না হয় ভাবতে বসবেন কোথায় যাবেন, কি করবেন। ও, আমার নামটাই তো আপনাকে বলা হয়নি। নাম নির্মাল্য বোস। এককালে কলেজে পড়াতাম, রিটায়ার করার পর নিজে পড়ি। আপনার নামটা? আমি অতসী, অতসী মিত্র। এটুকুই? এটুকুই বা কম কি ম্যাডাম? ভালো কথা। আপনার ব্যাগে নিশ্চয়ই চেঞ্জ করার মতো প্রয়োজনীয় জামাকাপড় রয়েছে, তাহলে ওপরের ঘরে গিয়ে চেঞ্জ করে নিন। আজ থেকে আপনি ওখানেই থাকবেন। ঘরের সঙ্গে অ্যাটাচড বাথ আছে। এককালে আধুনিকতার শখ জেগেছিল, তখন খানিক পকেট খসিয়ে বানিয়েছিলাম। আমি একা মানুষ, একতলাতে বেশ কেটে যায়। ও সবার ব্যবহার করে ওঠা হয়নি, মনে হচ্ছে এতদিনে সেটা কাজে লাগবে। বেশ গরম লাগছে। অতসী দোতলায় উঠে নির্মাল্য বোসের দেখানো ঘরে ঢুকে পড়লেন। আয়োজন ভালোই, খাট, ড্রেসার, ওয়ার্ড্রোব তো রয়েছে, সঙ্গে একটা রাইটিং টেবিলও, তবে সবগুলোই বেশ পুরনো, সেগুন কাঠের আভিজাত্য গন্ধবাহী। বাথরুমে তাকে নতুন সাবান রয়েছে। শাওয়ারে ঠান্ডা জলে দেহ মনের সমস্ত ক্লেদ ধুয়ে ফেলতে লাগলেন অতসী। আর চোখ বেয়ে গড়িয়ে পড়া জলে ধুয়ে যেতে লাগলো সাদা কালো মার্বেলের পুরনো চৌখুপি কাটা মেঝে। ফ্রেশ হয়ে বেরিয়ে নিচে গিয়ে দেখলেন নির্মাল্য বোস একটা জার্নালের পাতায় নিমগ্ন। হালকা গলা খাকারিতেই তিনি চোখ তুলে তাকালেন। এত তাড়াতাড়ি আপনার হয়ে গেল? বাহ, আপনি দেখছি বেশ চটপটে আছেন। অতসী হাসলেন। আপনার কিচেনটা কোন দিকে? কিছু বানাবেন নাকি ম্যাডাম? কতদিন ঘরের তৈরি কিছু খাইনি। অবশ্য না বানালেও অসুবিধে নেই, পাড়ার দোকানে আমার জন্য তরকা রুটি বলাই থাকে। একটা রাত কোনো ক্রমে অ্যাডজাস্ট করে নিন, একেবারে না পারলে দুধ পাউরুটি এনে দেব। অতসী হাসলেন। নির্মাল্য দেখানো পথে এগিয়ে গেলেন কিচেনের দিকে। যত্ন করে 2 কাপ কফি বানালেন, সঙ্গে মচমচে আলুর বড়া। দেখে বুঝলেন ঘরে সব জিনিসই বাড়ন্ত। একটা লোক ছন্নছাড়ার সংসার যেমন হয় আর কি। একটা ট্রেতে খাবার সাজিয়ে ড্রয়িং রুমে গিয়ে অতসী দেখলেন সেখানে কেউ নেই। কোথায় গেলেন ভাবতে ভাবতেই নির্মাল্য বোসের উদাত্ত আহ্বান শোনা গেল, এদিকে চলে আসুন। ঘরের ভেতর ঢুকে একেবারে অবাক হয়ে গেলেন অতসী। অস্ফুটে বললেন, এত বই সব আপনার? মিষ্টি হাসলেন নির্মাল্য। এই আমার জীবন সর্বস্ব, বুঝলেন? অনেক যত্নে একে সৃজন করেছি। বউ নেই, কোনো আক্ষেপও নেই, কারণ আমার জীবনে প্রচুর বই আছে। এক ঝলক তাকিয়ে অতসী দেখলেন নির্মাল্য বোসের হাসিটা প্রাণ খোলা, কোনো কৃত্রিমতা তাতে মিশে নেই। আরে ম্যাডাম, কি অত ভাবছেন? গরম গরম আলুর বোমাগুলো যে ঠান্ডা হতে চলল। ত্রস্ত হাতে আলুর বোমার প্লেট আর কফি নামিয়ে অতসী বললেন, রাতে কি খাবেন? তরকা রুটি নাকি বাড়িতে কিছু বানাবো? ফ্রিজে কয়েকটা ডিম পড়ে আছে দেখলাম। নির্মাল্য আবার হাসলেন। কিছু বানাবেন ভাবছেন নাকি ম্যাডাম? তাহলে জলদি বানিয়ে ফেলুন। আপনার দৌলতে একদিন হলেও ভালো কিছু তো জুটবে। আমার দৌড় তো চালে ডালে আর অমলেট অবধি, ওটুকু করতে গিয়ে নাভিশ্বাস উঠে যায়। কষিয়ে এগ কারি বানিয়ে আর রুটি বানিয়ে ফেলেন অতসী। অচেনা মানুষের বাড়িতে হলেও কতদিন বাদে কিচেনে তার অবাধ গতি, কোনো অভিযোগ, সমস্যা, কাদা ছোড়াছুড়ির বালাই নেই। রাতে খেতে খেতে হাত চেটে চেটে খেলেন নির্মাল্য। হাসতে হাসতে বললেন, জানেন ম্যাডাম, আজ বুঝতে পারছি বিয়ে না করার কুফল কোথায়। দেদার বইয়ের সঙ্গে নিদেন পক্ষে একটা বউও দরকার, নইলে এত সুস্বাদু স্বাদের হদিশ জীব বেচারার ভাগ্যে জোটার উপায় থাকে না। এদিকে বাবুর ফ্ল্যাটেও নাটক শুরু হয়েছে। প্রচণ্ড রেগে মনিকা বলছে, ওই বুড়ি কি কম বজ্জাত? আমাদের টেনশন দেবে বলে কোথায় না কোথায় ভেগেছে কে জানে। কোথায় আর যাবে, কিছু তো চেনে না। এখানেও তো এলো তোমারই হাত ধরে। বিরক্ত মুখে ট্রাঙ্কটা টেনে বার করলো মনিকা। মিনমিন করে বাবু বলল, এখন আবার এসব ঘাটছো কেন? দেখছো একে মাকে পাওয়া যাচ্ছে না, কিছু চেনে না টেনে না, কোথায় যে গেল কে জানে। তার মধ্যে তুমি আবার এসব শুরু করলে। সবার আগে পুলিশে একটা খবর দিতে হবে, বুঝেছো? ওরা ঠিক মাকে খুঁজে বের করতে পারবে। আরে দাঁড়াও না, এক্ষুনি এত উতলা হচ্ছ কেন? দেখতে হবে না নিজের ইচ্ছে গেছে নাকি অন্য কিছু? ট্রাঙ্কে নিশ্চয়ই হদিশ থাকবে। তোমার মা কি কম খলিফা? সকাল সকাল মানুষকে জ্বালিয়ে মারা। একবার ফিরুক, ওই বুড়ির একদিন কি আমার একদিন। চোখ ডলতে ডলতে বিরক্ত মুখে নিজের ঘর থেকে বেরিয়ে এলো অভিনব। সকাল সকাল ফালতু অশান্তি শুরু করেছো কেন? ঠিক করে বলো, আমি স্কুলে যাব না যাব না। যেতে হবে না শুনেই অভিনব নিজের ঘরের দিকে দৌড় দিয়েছে। 2 মিনিটের মধ্যে ঘর থেকে তীব্র বুম বুম আওয়াজ ভেসে আসতে লাগলো। ঠাকুমা যে না বলে হারিয়ে গেছেন তাতে কোনো হেলদোল আছে বলে মনে হলো না। মনিকা ততক্ষণে ট্রাঙ্ক হাতড়াতে শুরু করেছে।
একে একে বেরোচ্ছে পুরনো বই, ভাঙা চশমা, বাবুর ছোটবেলার প্রিয় খেলনা, কয়েকটা ভাঙাচোরা, কয়েকটা একদম নতুন, ছোট ছোট জামা কাপড়। মা এগুলো এত যত্নে গুছিয়ে রেখেছিল। মায়ের আদরের বাবু আজ ভারী অবাক হয়ে গেল। বিরক্ত মুখে একটা খেলনা স্কুটার ছুঁড়ে দিল মনিকা। একটা চাকা খুলে ছিটকে গেল ঘরের আরেক প্রান্তে। বুভুক্ষুর মতো বাবু স্কুটারটা হাতে তুলে নিল। এক মুহূর্তে ফিরে গেল ছোটবেলায়। লাল সিমেন্টের মেঝে মায়ের কোলের কাছে ঘেঁষে খেলনা স্কুটার চালাচ্ছে ছোট্ট বাবু, আর মা ভাতের দলা মেখে খাইয়ে দিচ্ছে। দিনগুলো কত তাড়াতাড়ি চলে গেল, এই অনুভূতিমালা বোঝার ক্ষমতা মনিকার নেই। হঠাৎ চিৎকার করে উঠল মনিকা, পুলিশে খবর দেওয়ার কোনোই দরকার নেই। তোমার মা অতি ধূর্ত মহিলা, স্বেচ্ছায় এখান থেকে চলে গেছেন। ওর যাবতীয় ডকুমেন্টস, পেনশনের কাগজপত্র, পোস্ট অফিসের পাসবই, চন্দন কাঠের গয়নার বাক্স কোনো কিছুই এই ট্রাঙ্কের মধ্যে নেই। ভেবেচিন্তে সব সঙ্গে করে নিয়ে গেছেন। নাও এবার ওই মায়ের ধেড়ে খোকা সেজে খেলনা স্কুটার ধরে সেন্টিমেন্ট আঁকড়ে বসে থাকো আর কি। ইতিমধ্যে প্রায় 1 মাস কেটে গেছে। নির্মাল্য বোসের একলার সংসারে বেশ অ্যাডজাস্ট করে নিয়েছেন অতসী মিত্র। রান্নাঘরের দায়িত্বে এখন অতসী মিত্র, আর যোগান দেওয়ার দায়িত্বে পাঁচুর মা। নির্মাল্য আজকাল তেরে বাজার করেন। মোচা, ডুমুর, থোর, কচু সবই অতসীর ম্যাজিক ছোঁয়ায় অপূর্ব সুস্বাদু হয়ে ওঠে। সেদিন থেকে নির্মাল্যর হাত চাটা আর বন্ধ হয়নি। সকাল, দুপুর, সন্ধে, রাত্রি যখনই খেতে বসেন থালা বিলকুল সাফ। শরীরও সারছে দিব্যি, স্ফূর্তি বেড়েছে। চনমনে নির্মাল্যর আজকাল মনেই থাকে না তিনি 65 বছরের পৌর। মোটের ওপর অতসীও ভালোই আছেন। একটা নিজের রান্নাঘর আর অবাধ স্বাধীনতা, এটুকুই তো চেয়েছিলেন তিনি। ছেলে একবারও খোঁজ করেনি বলে একটু যে অভিমান হয়নি এমনটা নয়, কিন্তু মুক্তির স্বাদ পাওয়ার জন্য তাকে তিনি ক্ষমা করে দিয়েছেন। একবার ভেবেছিলেন মেয়েদের খবর দেবেন, তারপর ভাবলেন কোনো প্রয়োজন নেই, সবাই নিজের সংসারে সুখী। কেউ কি এতদিনে একবারও মায়ের খোঁজ করেছে? যে হারিয়ে যেতে চায় তাকে সবাই হারিয়ে যেতেই দেয়। আর যাই হোক, এখানে তাকে কেউ প্রতি পদক্ষেপে অপমান করে না, বুঝিয়ে দেয় না এখানে অবাঞ্ছিত। বুঝ দিয়ে নিজেকে দিব্যি মানিয়ে নিয়েছেন অতসী। আপাতত এটাই তার অস্থায়ী ঠিকানা। প্রতি সন্ধেবেলা হয় পকোড়া, নয় আলুর বড়া, কোনোদিন চিড়ে ভাজা, ভেজিটেবল চপ, মাংসের চপ, অথবা ভেটকির ফিলে দিয়ে ফিশ ফ্রাই বানিয়ে বইঘরে সার্ভ করে আসেন অতসী। তিনি লক্ষ্য করে দেখেছেন সন্ধেবেলা নির্মাল্য একটু মুখরোচক খেতে পছন্দ করেন। লজ্জায় মুখ ফুটে বলেন না বটে, কিন্তু পেলে চোখে মুখে অপার্থিব খুশি ফুটে ওঠে। সুস্বাদু খাবারগুলো চাখতে চাখতে নির্মাল্য ভাবেন, আহা, ভাগ্যে সেদিন পার্কে অতসীর সঙ্গে দেখা হয়েছিল, নইলে জীবনের সেরা স্বাদ, রসনার আহ্লাদ থেকে তিনি বঞ্চিতই থেকে যেতেন চিরকাল। ছোট থেকে মা ঠাকুমার কাছে শুনেছেন রসনায় রস, পেটের মাঝে হৃদয় বশ। গোটা যৌবনকাল রসহীন কাটিয়ে শেষেই পৌর বয়সে এসে রস নিষিক্ত হবেন, তাকে স্বপ্নেও ভাবতে পেরেছিলেন তিনি। মাঝে মধ্যেই তাই সবাইকে লুকিয়ে অদেখা বিধাতাকে হাত জোর করে নমস্কার করেন এক সময়কার কট্টর নাস্তিক নির্মাল্য বোস। মনকে যতই বুঝ দিন না কেন, একাকী থাকলে অতসীর বড় মন খারাপ হয়। মনে হয় না, তিনি মোটেও ভালো নেই। এই মনোবৈকল্য তাকে অতীতে ফিরিয়ে নিয়ে যায়। স্মৃতি রোমন্থনে কেটে যায় সকাল থেকে বিকেল, বিকেল থেকে রাত্রি। ওই দিনগুলোতে তিনি যন্ত্র মানবীর মতো কাজ করে চলেন, হাসেন না, কথা বলেন না। বারবার মনে হয় একজনের সংসারে অনাহুতের মতো উড়ে এসে জুড়ে বসেছেন তিনি। কেন থাকবেন এভাবে? নিজে তো এখনও বেশ শক্তপোক্ত আছেন। যদি কোনো ব্যবসা ট্যাবসা করতে পারতেন, নিজের চাহিদাটুকু নিজে পূরণ করতে পারতেন। পেনশনের টাকা থেকে নির্মাল্য বোসকে কিছু দিতে চেয়েছিলেন অতসী, কিন্তু নির্মাল্য কিছুতে নিতে রাজি নন। এক প্রস্থ রাগারাগি হয়ে গেছে 2 দিন আগে। একবার অতসীর মনে হয় এ বাড়ি ছেড়ে চলে যাবেন তিনি, কিন্তু পরক্ষণে নির্মাল্য বোসের মুখটা মনে পড়ে যায়। ভদ্রলোক তাকে প্রায় রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিয়েছিলেন, সম্মানের সঙ্গে বাড়িতে রেখেছেন। মনোমালিন্যের জেরে কি তাকে ছেড়ে যাওয়া যায়? নিজের লোকজন তো কবেই হাত ছেড়ে চলে গেছে, কিন্তু যে মানুষটা কিছু না জেনেই সাহস জুগিয়েছে, তাকে এভাবে বোধ হয় কারো সংসারে কেবল আশ্রিতা হয়ে থাকাটা কিছুতেই মেনে নিতে পারেন না অতসী। কিন্তু করবেনটাই বা কি? এরপর আর কিছুই মাথায় আসে না অতসীর। নিজের পায়ের নিচে মাটি শক্ত করার চেষ্টা করেননি কোনোদিন। এই বয়সে চাকরি জোগাড় করা অসম্ভব। একটাই উপায়, ব্যবসা করলে হয়।
কিন্তু তিনি মেয়ে মানুষ, তার উপর রাস্তাঘাট কিছুই চেনেন না, ব্যবসা করবেন কিভাবে? তাছাড়া কিসেরই বা ব্যবসা করবেন? কিছুই ঠিক করতে পারেন না অতসী। কিন্তু ভালো মানুষ নির্মাল্য বোসের মাথায় কাঁঠাল ভেঙে খেতে তার ভীষণ লজ্জা হয়। দিনে দিনে নিজের চোখে নিজেই ছোট হয়ে পড়ছেন। রবিবারের দুপুর, ভাত, কড়াইশুঁটি দিয়ে সোনামুগ ডাল, আলু ভাজা, ভেটকি মাছের পাতুরি, খাসির মাংসের ঝোল টেবিলে সাজিয়ে লজ্জা লজ্জা মুখ করে অতসী বলেই ফেললেন, অনেক দিন তো এভাবে কাটলো, এবার তিনি একটা ব্যবসা করতে চান। আঙুল চাটতে চাটতে অতসীর প্রস্তাবটা হেসে উড়িয়ে দিয়ে নির্মাল্য বললেন, আহা, এসব কথা বলবেন না, ভয় লাগে। আপনার দৌলতে হ্যাংলা বুড়োটা শেষ বয়সে এসে দুটো খেয়ে পড়ে বাঁচছে, তার থেকে সে সুখও কেড়ে নিতে চান? কেমন মানুষ আপনি! ওসব ব্যবসা ট্যাবসার ভাবনা ছেড়ে শুধু মন দিয়ে রেঁধে যান। আপনার হাতে জাদু আছে, আজ পাঁঠাটা যা রেঁধেছেন না, এরকম সুস্বাদু পাঁঠার মাংসের গন্ধ নাকে গেলে ঘাটের মরাও জ্যান্ত হয়ে উঠে বসে নলি চেবাতে চাইবে। আর সেদিনের সেই মেটে কষা, উফ, অতুলনীয়! মেটে যে ওইভাবে কষিয়ে রাধা যায় তা কি কোনোদিনও জানতাম? অতসী মৃদু হাসলেন, বললেন, এমনভাবে বললে তো চলবে না। কতদিন আর এভাবে আপনার অন্ন ধ্বংস করব বলতে পারেন? দোতলাটা ভাড়া দিলেও তো আপনি কিছু অর্থ পেতেন। আমি তো অক্ষম নই, পেনশন পাই প্রতি মাসে। কিছুটা নিতে আপনার আপত্তি কেন? নির্মাল্য স্বভাবসুলভ ভঙ্গিতে হো হো করে হাসলেন। আরে, আপনার রান্নার জবাব নেই, এই যে আপনি আমাকে রেঁধে বেড়ে খাওয়াচ্ছেন সেটাই কি কম? এর জন্য কি আপনি আমার কাছ থেকে কিছু আর্থিক সুবিধা নেন? তাহলে তো শোধবোধ হয়েই গেল। আর কি জানেন ম্যাডাম, আপনার ভালো ভালো রান্নার চোটে আমার স্বভাব তো ছোচা বিড়ালের মতো হয়ে গেছে। মিট সেফে রাখা বাড়তি খাবারটুকু লুকিয়ে খেয়ে নিলে আপনার বড়াতে কিন্তু আজ হরি মটর ছাড়া কি ছুটি জুটবে না। ভুরু নাচালেন নির্মাল্য। কি বুঝলেন? এমা, আপনি বোধহয় আরেকটু মাংস নিতেন। দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। লজ্জিত ভঙ্গিতে উঠে দাঁড়ালেন অতসী। না ম্যাডাম, দয়া করে আর কিছু আনবেন না। পেট মন দুই ভর্তি করে খেয়েছি, একটা হজমোলা খাওয়ারও জায়গাও পেটে নেই। আপনি আর দেরি করবেন না, জলদি খেতে বসে পড়ুন। অধ্যাপকের চাকরি থেকে রিটায়ার করলেও আজও ছাত্রছাত্রীরা নির্মাল্য স্যার বলতে অজ্ঞান। সপ্তাহে 2-3 দিন দল বেঁধে ওরা নির্মাল্য বোসের স্টাডিতে হানা দেয়। পড়াশোনা হয়, গল্পগুজবও চলে। সেই দিনগুলোতে নানা রকম চপ, কাটলেট, বড়া, পেঁয়াজি, ফিশ ফ্রাই, রকমারি মুখরোচকের সঙ্গে চা সাপ্লাই দেওয়া অতসীর দায়িত্ব। বলা বাহুল্য, অতসী স্বেচ্ছাতেই এই দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন। উৎসাহে টকবক করে ফুটতে থাকা কচি মুখগুলো দেখলে তার নিজের ছেলে মেয়ের যৌবনের দিনগুলোর কথা মনে পড়ে যায়। এরা কলকলিয়ে তার হাতে বানানো খাবার খায়, আরও নতুন নতুন রান্নার ফরমাশ করে। তার খুব আনন্দ হয়। এমনই একদিন ছেলে মেয়েগুলো এসেছে নির্মাল্য বোসের কাছে। এদিকে বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা। অতসী ভাবলেন, এই অবস্থায় ছেলে মেয়েগুলো বাড়ি ফিরবে কি করে? ক্রমশ রাত বাড়ছে, এদিকে বৃষ্টির কোনো বিরাম নেই। তিনি স্টাডিতে গিয়ে বললেন, আজকে বরং ডিনারটা তোমরা এখানেই সেরে নাও, তারপর বৃষ্টি কমলে না হয় বাড়ি ফেরার কথা ভেবো। ছেলে মেয়েগুলো হৈ হৈ করে রাজি হয়ে গেল। অমোঘ হেসে বলল, আপনার হাতে রান্না মাসিমা, আর কি চাই? বলেন তো এখানে রাতটুকু গড়িয়ে নি। অতসী হেসে রান্নাঘরের দিকে চলে গেলেন। মেনু একদম সিম্পল রাখলেন। মুসুর ডালের ডিম, পেঁয়াজ, সম্বরা খিচুড়ি, বেগুনি আর ফুলকপি ভেটকি, সঙ্গে অতসী নিজস্ব রেসিপিতে তৈরি স্পেশাল আমের আচার। তুমুল বৃষ্টিতে সুস্বাদু গরমা গরম খাবার পেয়ে সবাই খুব খুশি। আনন্দ ভরা মুখে অতসী মাসিমাকে বাহবা দিতে লাগলো। একগাল হেসে তিস্তা বলল, মাসিমা, কি খাওয়ালে গো! তুমি যদি একটা রেস্টুরেন্ট খুলতে না, ঘরে বসেই স্যার কোটিপতি হয়ে যেতেন। তারপর রোলস রয়েস চড়ে আম্বানির সঙ্গে বিকেলে হাওয়া খেতে বেরোতেন। বেশ সিরিয়াস গলায় অতসী বললেন, রেস্টুরেন্ট খুললেই হলো, সবাই আসবে কেন? আর পয়সা ফেলেই বা খাবে কেন? তোমরা আমায় ভালোবাসো, তাই এত প্রশংসা করে সাধারণ খাবারগুলো খাও। উঠে এসে অতসীর চিবুকটা নেড়ে দিয়ে রাহুল বলল, কি যে বলেন মাসিমা, আপনার খাবার যা সুস্বাদু, বেবাক লোকে পয়সা ফেলে খাবে। অপূর্ব কবিয়ালের ঢঙে বলল, কি জাদু তোমার স্বাদে, যেই খায় সেই বোঝে। বৃষ্টি এতক্ষণে ধরে এসেছে। ছেলেমেয়েগুলো হৈ হৈ করতে করতে বেরিয়ে গেল। সমস্ত বাসনপত্র সিঙ্কে রেখে নিঝুম ঘরে বসে অতসী একাকী ভাবতে লাগলেন, ছোট একটা হোম ডেলিভারির ব্যবসা করলে কেমন হয়? নারকেলের কুচি দিয়ে নধর মোচার ঘণ্ট সহকারে পাতে পড়ে থাকা শেষ কয়েকটা ভাতের দানা সাপটে সুপটে হাত ধুতে যাওয়ার জন্য টেবিল ছেড়ে উঠতে যাচ্ছিলেন নির্মাল্য। হঠাৎ অতসীর দেবীর দিকে চোখটা পড়তেই এঁটো হাতে থমকে দাঁড়ালেন। একটু চিন্তিত মুখে বললেন, এমন কিন্তু কিন্তু মুখ করে দাঁড়িয়ে আছেন কেন?
কিছু যেন বলবেন বলে মনে হচ্ছে। আজ কিন্তু আর কিচ্ছুটি খেতে যেতে পারবো না, পেট পুরোই বোঝাই। যদি আরও কোনো সুখাদ্য বানিয়ে থাকেন রাতের জন্য রেখে দিন, খোল খালি হোক, তারপর না হয় ভাববো। তবে কি একটা বিষয়ে আশ্বস্ত করতেই পারি, কোনো চিন্তা করবেন না, ভালো খাবার দাবার আমি মোটেও নষ্ট করি না। রাতে একটু গরম ভাত করে দেবেন, দিব্যি সাপটে দেব। নতমুখে অতসী দেবী বললেন, না দাদা, সেসব কোনো ব্যাপার নয়। রাতে যদি ভাত খেতে ইচ্ছে হয় বলবেন, আমি অবশ্যই বানিয়ে দেব। কিন্তু এখন একটা অন্য ব্যাপারে আপনার সঙ্গে কিছু আলোচনা করতে চাই। অবশ্য যদি আপনার সময় হয় তবেই, নইলে সন্ধেবেলাও বলতে পারি। আপনি বরং এখন খানিক বিশ্রাম করে নিন। দরাজ গলায় হাসলেন নির্মাল্য। আরে এত সংকোচ করছেন কেন? এতদিন তো হলো, আমি তো দিব্যি আপনার সঙ্গে সব কিছু শেয়ার করি। সেখানে আপনি এত কিন্তু কিন্তু করলে তো ভারী মুশকিল। দেখুন ম্যাডাম, আমরা দুজনেই যে বয়সে এসে পৌঁছেছি তাতে অত আর কিন্তু কিন্তু করে বলার মতো কিছু নেই। যা বলবেন খুলে বলে ফেলুন দেখি। আমি একটা হোম ডেলিভারির ব্যবসা করতে চাই, তার জন্য আপনার অনুমতির প্রয়োজন। আপত্তি না থাকলে আপনার গ্যারেজটুকু, আসলে এখন তো আর ওখানে গাড়ি টাড়ি নেই, ওটুকু জায়গা পেলেই আমার যথেষ্ট। এখন আপনি যদি আপত্তি করেন তাহলে হয়তো ব্যাপারটা সম্ভব হবে না। আমার পক্ষে অন্য কোথাও গিয়ে, আসলে তেমন একটা রাস্তাটা তো চিনি না। আরে ধুর ধুর, আমার আবার অনুমতি? কিসের অনুমতি ম্যাডাম? আপনার যেমন ইচ্ছে তেমনটাই করুন, কোনো আপত্তি নেই। শুধু একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না যেন। আপনার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? লজ্জা পেয়ে অতসী বললেন, তা কেন? আপনার সংসারে উড়ে এসে জুড়ে বসে আমি তো প্রায় রানীর হালেই রয়েছি। বেশ কয়েকদিন ধরেই দেখছি আপনি ব্যবসা নিয়ে একটু বেশি ভেবে চলেছেন। কি আর বলবো, আপনার বাড়িতে এসে যা শান্তি পেয়েছি তা বোধহয় নিজের বাড়িতেও পাইনি কোনোদিন। আপনি দেবতুল্য মানুষ, কিন্তু বোঝেনি তো, নিজের জন্য কিছু একটা করতে মন চায়। বরাবরের তো অন্যের ছায়া হয়ে বেঁচেছি, এবার না হয় নিজের জন্য বাঁচি। জানেন, শ্বশুরবাড়ি প্রত্যেকে আমায় খুব ভালোবাসতো। কেন জানেন? আমার হাতে সুস্বাদু রান্নার জন্য। বলতো, এত চেষ্টা করি, অমন স্বাদ কেন আমাদের হাতে খোলে না বল দেখি। আর একদিন বিষাদ মাখা হাসি হেসে চুপ করলেন অতসী। আরে থামলেন কেন, বলুন। জানেন তো, মনের কথা কারোর সঙ্গে শেয়ার করলে মনের ভার খানিক লাঘব হয়। ঠোঁটের ডগায় অদ্ভুত এক হাসি ঝুলিয়ে অতসী বললেন, হঠাৎ একদিন বাবুর বউ বলল, ওসব গুচ্ছের থোড় কচু মোচা ডুমুর দিয়ে নাকি ছাইপাশ রান্না হয়, মানুষে নয়, ওসব গরু ছাগলে খায়। তাই ওদের সাজানো কিচেনে আমার আর না ঢোকাই ভালো। বলতে বলতে ঝরঝরিয়ে কেঁদে ফেললেন অতসী। অতসী দেবীকে ফুলে ফুলে কাঁদতে দেখে বিব্রত হয়ে পড়লেন পৌর নির্মাল্যবাবু। এগিয়ে গিয়ে আলতো করে হাতটা অতসীর মাথায় ছুঁয়ে বললেন, ওসব পুরনো কথা ভুলে যান দেখি, চলুন আবার একবার নতুন করে শুরু করা যাক। আপনার প্রতি আমার ভরসা আছে, আপনি ঠিক পারবেন। গ্যারেজের পুরোটাই তো ফাঁকা পড়ে রয়েছে, গাড়ির বদলে ওখান থেকে না হয় শুরু হোক আমাদের রন্ধনে বন্ধনের শুভযাত্রা। আজ থেকে আমি আপনার বাজার সরকার। বাজার থেকে শুরু করে হিসাব রাখা পর্যন্ত সমস্ত দায়িত্ব আমার। কিন্তু একটা সমস্যা তো তাতে সমাধান হবে না ম্যাডাম। সমস্যা? আপনি নিজে দায়িত্ব নেবেন বলছেন, এও আমার পরম সৌভাগ্য। এরপর আবার সমস্যা আসবে কোত্থেকে? আপনি যে আমায় সর্বতোভাবে সাহায্য করতে রাজি হবেন, এ তো আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। সমস্যা আছে ম্যাডাম, সমস্যা আছে। রান্না বান্না না হয় আপনি করলেন, কিন্তু এতজন লোকের আনাজ সবজিপাতি কোটাকুটি করবে কে? বড় বড় হাঁড়ি কড়া পাতিলও কিনতে হবে। কেনাকাটা না হয় হয়ে যাবে, কিন্তু ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। প্রথমেই তো গুচ্ছের অর্ডার পাবো না, যেটুকু পাবো পাঁচুরমার সাহায্যে সেটুকু সামলে নিতে পারবো, এই বিশ্বাস আমার আছে। তাছাড়া আপনি তো রইলেনই। চিন্তিত মুখে নির্মাল্য বোস বললেন, আপনার কথায় যুক্তি আছে, সে কথা অস্বীকার করছি না, কিন্তু এখানেই তো সমস্যা শেষ নয় ম্যাডাম, আরও একটা সমস্যার কথা আমাদের ভাবতে হবে। অবাক অতসী বললেন, আরও সমস্যা? কিন্তু সমস্যাটা কি? অবশ্য আপনি প্র্যাকটিক্যাল মানুষ, আবেগে ভাসেন না। যা ভাবছেন নিশ্চয়ই সঠিকই ভাবছেন। অর্ডার দেওয়া বাড়িগুলোতে খাবার ডেলিভারি দেওয়ার জন্য আমাদের মিনিমাম 2 জন ডেলিভারি ম্যান দরকার। কিন্তু এই মুহূর্তে ডেলিভারি ম্যান কোথায় পাওয়া যাবে সেটা সবার আগে ভাবা প্রয়োজন। হেসে ফেললেন অতসী। সে ব্যবস্থা তো কবেই হয়ে গেছে। কি ব্যবস্থা হয়ে গেছে? কারা দেবে ডেলিভারি? নির্মাল্য চোখ কপালে। পাঁচুরমা বলেছে ওর বোনকে নিয়ে আসবে, সেও আমাদের এই কর্মযজ্ঞে যোগ দেবে। আর ওদের বরেরা বেকার বসে ওদের রোজগার করে আনা অন্ন ধ্বংস করে, তাদের লাগিয়ে দেবে হোম ডেলিভারির কাজে। তারা সাইকেলে চেপে অর্ডার মতো হোম ডেলিভারিগুলো পাড়ায় পাড়ায় দিয়ে আসবে। তারিফের ভঙ্গিতে নির্মাল্য বোস বললেন, একজন দক্ষ ব্যবসায়ীর মতো আপনি তো সব ব্যবস্থাই করে ফেলেছেন ম্যাডাম। এবার বলুন দেখি, এই রাজসূয় যজ্ঞে আমার ভূমিকাটা ঠিক কী হবে?
যে কোনো যজ্ঞে প্রধান পুরোহিতের যে ভূমিকা থাকে। শুনুন নির্মাল্যবাবু, কাল আমরা কিছু বাসনকোসন কিনতে বড় বাজার যাব। সঙ্গে কিছু ওই রাংতার তৈরি প্যাকেট কিনতে হবে, ওই আজকাল যাতে করে গরম খাবার টাবার ভরে দেয় না। আপনি বোধহয় ফয়েল প্যাকের কথা বলছেন। সে 100-200 পিস কিনে নিলেই হবে, তারপর অর্ডার বাড়লে নিয়মিত আনিয়ে নেওয়া হবে। লজ্জা লজ্জা মুখে অতসী বললেন, একটা কথা বলবো, রাগ করবেন না তো? এতক্ষণ ধরে 100টা কথা বললেন, এখন আবার একটা কথা বলার জন্য আপনি অনুমতি চাইছেন? বাচ্চা মেয়ের মতো ফিচেল হেসে অতসী বললেন, নামটা কিন্তু আপনি জব্বর ভেবেছেন, রন্ধনে বন্ধন। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লেন অতসী মিত্র আর নির্মাল্য বোস। গন্তব্য বড় বাজার। দেখে শুনে বাছাই করে খুন্তি, হাতা, কয়েকটা বড় হাঁড়ি, কড়াই, পাতিল কিনে ফেললেন অতসী দেবী। সঙ্গে দরকারি কিছু টুকটাক বাসনপত্র। নির্মাল্য বোস পয়সা দিতে গেছিলেন, অতসী মিত্র মুচকি হেসে বললেন, আপাতত যা আমার কাছে হয়ে যাবে, বেশি কিছু লাগলে আপনি তো রয়েছেন। কিন্তু নির্মাল্য বোসকে দমানো কি এতই সোজা? কোন ফাঁকে টুক করে উধাও হয়ে গেছেন? হাঁড়ি কড়াই নিয়ে হতভম্ব অতসী তো ভেবে একসা, গেলেন কোথায় নির্মাল্য? ভয়ে ভয়ে যখন চারপাশে নির্মাল্যকে খুঁজছেন, তখন পেছন থেকে ফয়েল প্যাক হাতে যুদ্ধ জয়ের ভঙ্গিমায় নির্মাল্যর প্রবেশ। অতসীকে ইতস্তত চাইতে দেখে একগাল হেসে বললেন, দেখলেন তো কেমন এগুলো ভুলে যাচ্ছিলেন? এগুলো ছাড়া আপনার দুয়ারে আগত রসিক খাদ্য সন্ধানীদের রন্ধনে বন্ধন করবেন কিভাবে? অতসী আর কি করেন, পৌর নির্মাল্য বোসের কাণ্ড দেখে বুড়ো বয়সে এক গাদা লোকের মাঝখানে দাঁড়িয়ে ছোট বাচ্চাদের মতো দাঁত বার করে হেসে ফেললেন। রন্ধনে বন্ধনের প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেল। গ্যারেজখানা পরিষ্কার করে গ্যাসের কানেকশন লাগিয়ে জমিয়ে কাজ শুরু হয়ে গেল। নিজে এসে পাঁচু বড় একটা রংচঙে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে গেল। অতসীর চোখে মুখে ফুটে উঠেছে এক অদ্ভুত জেল্লা, তা যেন জেদের আগুনের মতোই ঝলমলে। নির্মাল্য অবাক হয়ে চেয়ে চেয়ে দেখেন, পড়ানোর সূত্রে এই আগুন তার বহুদিনের চেনা। সুদীর্ঘ শিক্ষক জীবনে খুব কম ছাত্রছাত্রীদের চোখে মুখে এই আগুনের ঝলকানি দেখেছেন নির্মাল্য। কেউ যতই চেষ্টা করুক এদের সফল হওয়া আটকানো সম্ভব নয়। তার মন বলছে অতসী সফল হবেনি। যেদিন প্রথম অর্ডারটা পেলেন সেদিন অতসীর চোখে মুখে এক অদ্ভুত আলো জ্বলে উঠেছিল। এই পাড়ার নীতিশবাবুর সন্তান নেই, ওর স্ত্রীর শরীর খুবই খারাপ, দুপুরে উঠে রান্না করার মতো ক্ষমতা নেই। অধ্যাপক নির্মাল্য বোসের বাড়িতে যে নতুন হোম ডেলিভারি চালু হয়েছে তা উনি বাজারে যেতে আসতে লক্ষ্য করেছিলেন। মোবাইলে নম্বরটা লিখেও রেখেছিলেন। বলা তো যায় না বুড়ো বুড়ির সংসারে কখন কোন কাজে লেগে যায়। অসুস্থ স্ত্রীর অবস্থা দেখে 7-5 ভেবে ফোনটা করেই ফেললেন। দুপুরবেলা এলো টিফিন কৌটো ভর্তি সুস্বাদু খাবার, স্বাদ গন্ধে অতুলনীয়, যেন একদম ঘরে তৈরি খাবার। অসুস্থ স্ত্রীও বেশ তড়িবধ করে বাটি চেটে খেলেন। বললেন, যাক, একটা সমস্যা দূর হলো। এখন কদিন এদের থেকে খাবার নিলেই তো হয়, সুস্থ হলে না হয় আমি আবার খুন্তি ধরব। নীতিশবাবু হাসলেন, তবে তাই হোক। বেশ কয়েকদিন ধরে ওরা স্বামী স্ত্রী দুপুরে রাতে অতসী মিত্রের হোম ডেলিভারির খাবার খেতে লাগলেন। ছোলা নারকেল দেওয়া মোচার ঘন্টের ঘরোয়া স্বাদে মুগ্ধ নীতিশবাবু একটু কিন্তু কিন্তু করে স্ত্রীকে বলেই ফেললেন, এখন থেকে তোমার আর অসুস্থ শরীরে রান্নাবান্না ধকল নেওয়ার দরকার নেই। আমি বরং নির্মাল্যবাবুকে ফোন করে মাসকাবাড়ি লাঞ্চ ডিনারের হোম ডেলিভারির অর্ডারটা দিয়ে দিচ্ছি। তোমারও শরীরও সারবে, স্বাদেও কোনো আপোষ করতে হবে না। এদিকে নির্মাল্যবাবুর স্টুডেন্ট কুল অতসী মাসিমার রন্ধনে বন্ধন নিয়ে ভীষণ এক্সাইটেড। এই বয়সেও খুন্তি হাতে মাসিমার ক্যারিশম্যাটিক অ্যাপ্রোচ দেখে অমিত বাকিদের একটু ঠুকেই বলল, কিরে, তোরা সব একটু মাসিমাকে দেখে শেখ, এই বয়সেও কতখানি জীবনী শক্তি। আর তোরা তো জীবনে কখনো রান্নাঘরেই ঢুকলি না, একটু যদি ঢুকতিস তাহলে আমরাও একটু ভালো মন্দ খেতে পেতাম আর কি। সাজানো খুন্তির গোছা থেকে একটা খুন্তি তুলে রঞ্জনা সপাটে পিঠে মেরে বলল, মাসিমার হাতে এত এত সাটাচ্ছিস তবু তো নোলা মেটে না। এতই যখন শখ, কয়েকদিন কোমর বেঁধে রান্নাঘরে মাসিমাকে সাহায্য করে দেখা, তবে বুঝবো কত ধক। তা নয় শুধু গিলবে আর অন্যকে জ্ঞান বিতরণ করবে, হতচ্ছাড়ার দল কোথাকার। আহা, অমন করে কেউ বলে? ততক্ষণে হলুদ বাটা হাত মুছতে মুছতে অতসী এসে দাঁড়িয়েছেন। এই ছেলেমেয়েগুলো তার বড্ড পছন্দের, এদের জন্যই তো তিনি এই বয়সে এসেও নতুন করে বাঁচতে শিখছেন। এদের অফুরন্ত জীবনী শক্তি শরীরে মেখে তিনি উজ্জীবিত হয়ে উঠছেন প্রতিনিয়ত।
এগুলোর যত বাজে কথা। শোনো মাসিমা, শুধু এভাবে কাজ হবে না। ঘরে বসে থেকে কটাই বা অর্ডার পাবে তুমি? তোমার রান্নার যথাযথ বিজ্ঞাপন করতে হবে, বুঝলে? বলল অভিক। অসিত হাসলো। এটা ভালো বলেছিস। পরক্ষণে চিন্তিত মুখে বলল, কিন্তু মাসিমা, বিজ্ঞাপন দেবেন কিভাবে? একটা জব্বর প্ল্যাটফর্ম তো দরকার। আরে আমাদের সর্বঝামেলার মুশকিল আসন সোশ্যাল মিডিয়া আছে না? রঞ্জনার খোঁচা খেয়ে চুপ করে যাওয়া অমিত এতক্ষণে মুখ খুলেছে। তারপর আর কি, বাদল ছড়া এক মন খারাপিয়া দুপুরে গলদা চিংড়ির মালাইকারি, নধর ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, তেল ভরা কাতলা পেটির কালিয়া, চিতল মুইঠা, আলু দেওয়া কচি পাঠার গা মাখা মাখা ঝোল, রেওয়াজি খাসির মাংস, মাছের মাথা দিয়ে সোনা মুগের ডাল, এঁচড় চিংড়ি, দই কিচেন, চিংড়ি চিকেন বাটা, রুই পোস্ত, ইলিশের লেজের ভর্তা, ভাঙাচোরা শুক্তো, চিংড়ি ভর্তা, মাংসের পোলাওরা সুদৃশ্য ছবি হয়ে রন্ধনে বন্ধন পেজের ওয়ালে ঝলমলিয়ে উঠল। নিরামিষ রান্নাগুলো বেজায় রেগে ছটফটিয়ে বলল, ও মা, আমরা বুঝি ফেলনার দলে? আমাদের ছবি কই? কাজের দুধ, শুক্তো, সবজি দেওয়া সোনামুগের ঘন ডাল, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পোস্তর বড়া, সর্ষে শাকের ঘন্ট, মোচা নারকেল, এঁচড়ের ডালনা, পুঁই শাক আর নানান সবজি দিয়ে লাবড়া, রকমারি খিচুড়ি, নানা স্বাদের ভর্তা, বাটি চচ্চড়ি, ডুমুর, থোড়েদেরও খানিকটা জায়গা ছাড়তে হলো। 2 বছরের মধ্যে রন্ধনে বন্ধন সবাইকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে ফেলল। নির্মাল্যবাবুর বাড়ির একতলা জুড়ে হৈ হৈ করে চালু হলো রন্ধনে বন্ধন নামে নতুন বাঙালি রেস্টুরেন্ট। নির্মাল্য বোসের ছাত্রছাত্রীরা দায়িত্ব নিয়ে ইন্টেরিয়ার সাজালো। কাঁসার থালা, বাটি, গ্লাস পড়ল টেবিলে টেবিলে। ছোট্ট অথচ মনোমুগ্ধকর বিন্যাসে সবার নজর কেড়ে নিল রন্ধনে বন্ধন। ন্যায্য মূল্যে খাবারের সঙ্গে আন্তরিকতার অনবদ্য মিশেল হয়ে উঠল রন্ধনে বন্ধনের ইউএসপি। খাবার জোগান দিয়েও কুলোতে পারছে না অতসী মিত্র। দিনে দিনে এমন অবস্থা হলো যে আগে থেকে টেবিল বুক না করে রাখলে জায়গা পাওয়া যায় না। 4 বছরের মধ্যে মহানগরীর বুকে 3টে শাখা খুলে ফেলল রন্ধনে বন্ধন। রান্নার জন্য লোক রাখতে হলেও রেসিপির মূল চাবিকাঠিটা রইল অতসীর হাতেই। একটা নামকরা চ্যানেল থেকে এবছর নিজ যোগ্যতায় উঠে আসা উদ্যোগপতিদের অন্যতমা হিসাবে কিছু টিপস শেয়ার করার জন্য অতসী মিত্রকে ডেকে পাঠানো হলো। অতসী কিছুতেই একা যেতে রাজি নন। ব্যবসায় যতই শ্রীবৃদ্ধি হোক না কেন, ভেতরে ভেতরে তিনি সেই লাজুক মানুষই থেকে গেছেন। কাজে সাহস দিতে নির্মাল্যকে ওনার সঙ্গী হতে হলো। ঘরের ভেতর মনিকার চিৎকার শুনে হঠাৎই চমকে উঠল বাবু। এসো, দেখে যাও, তোমার মাকে আজ টিভিতে দেখাচ্ছে। সঙ্গে আবার এক ভদ্রলোক। এই বয়সে বন্ধু জুটিয়েছেন তোমার মা? মা টিভিতে? বিশ্বাস হয় না। তবুও মনিকার কথা শুনে বসার ঘরে এলো বাবু। মুগ্ধ হয়ে দেখতে লাগলো তার মা লজ্জায় দুমড়ে থাকা অতসী মিত্র কোথায় যেন হারিয়ে গেছেন। বদলে চেয়ারে যিনি বসে আছেন তিনি আত্মবিশ্বাসী, রিজু। কোন জাদুকাঠির ছোঁয়ায় ঘটল এমন পরিবর্তন? এর পিছনে কি ওই সুপুরুষ পৌর ভদ্রলোকের হাত রয়েছে? ঘরে ঢুকে টিভির দিকে খানিক ভুরু কুচকে তাকালো অভিনব। ঘুরে দাঁড়িয়ে মনিকাকে উদ্দেশ্য করে বলল, মাম্মি, ঠাম্মা টিভিতে কি করছে? মনিকা কোনো উত্তর দিল না, চোখ দুটো মেলে রাখলো টিভির পর্দায়। সঞ্চালিকা হাসি মুখে প্রশ্ন করলেন, চালু হওয়ার কয়েক বছরের মধ্যেই রন্ধনে বন্ধন ভোজন রসিক বাঙালির অন্যতম প্রিয় রেস্টুরেন্টের স্থান দখল করেছে। আপনার হাতে জাদু ছাড়া এই সাফল্যের নেপথ্য শিল্পী কে? মৃদু হাসলেন অতসী। এই যে দেখছেন, আজও আমাকে সাহস জোগাতে নিজের সব কাজ ফেলে এসেছেন আমার বৃদ্ধ বয়সের সঙ্গী অধ্যাপক নির্মাল্য বোস। উনি পাশে না থাকলে, ভেঙে পড়া অন্তরের সাহস না জোগালে এত তাড়াতাড়ি এই সাফল্য অর্জন করা আমার পক্ষে কখনোই সম্ভবপর হতো না। উনি আমার জীবনের ধ্রুবতারা, দ্য পোল স্টার। স্টুডিওর সমস্ত আলো তখন পৌর নির্মাল্যর উপর। হালকা অস্বস্তি ছুঁয়ে গেলেও পৌর মানুষটির মুখ অচেনা আলোয় উদ্ভাসিত। সেই মুহূর্তে অভিনব চেঁচিয়ে উঠল, ঠাম্মা বুঝি আবার বিয়ে করেছে? ইনি কি আমার নতুন দাদু? কণ্ঠস্বর অস্বাভাবিক ভারী কি করে মনিকা বলে উঠল, অনুভব, এখন তুমি ঘরে যাও, এসব নিয়ে কথা বলার সময় এখন নয়। বিরক্ত মুখে কাঁধ শ্রাগ করে অনুভব নিজের ঘরের দিকে চলে গেল। পরক্ষণেই তার বন্ধ ঘরের দরজার ভেতর থেকে গুলি ঢাই ঢাই শব্দ শোনা যেতে লাগলো। মনিকা বুঝল অভিনব নিজের জীবনে ফিরে গেছে। বাবু একবার মনিকার দিকে তাকালো, মনিকা বাবুর দিকে। দুজনের চোখে অজস্র প্রশ্ন আঁকিবুকি কাটছে। ভ্রুকুটি কুটিল দৃষ্টিতে সংশয়। এমনটা কিভাবে হতে পারে? এমনটা হওয়াও কি সম্ভব? বাবুর ভেতরে অদ্ভুত এক টানাপোড়েন চলছিল।
কে জানতো এক জীবনে তাকে এত জটিলতার সম্মুখীন হতে হবে, তার নিজের মা কিনা শেষ পর্যন্ত আর একজন বয়স্ক মানুষের সঙ্গে। কি সম্পর্ক এই দুই মানুষের মধ্যে? বাবা মাকে দেখে তো কখনো মনে হয়নি তারা একে অপরের সঙ্গে অসুখী। তাহলে কোন ছিদ্র পথে এই মানুষটি তাদের জীবনে? শেষ পর্যন্ত মনিকা নীরবতা ভঙ্গ করল। বেজার মুখে গলা নামিয়ে বলল, তুমি তো বিয়ের আগে একবারও বলনি তোমার মায়ের গোটা আস্ত একটা প্রেমিক রয়েছে। তোমার বাবার অনুপস্থিতিতে যে ঠিক প্রক্সি দিতে চলে এসেছে। কেন বাজে বকছো মনিকা? এই লোককে আমি কোনোদিন চোখেও দেখিনি, আর এখানে থাকাকালীন মা কোনোদিন একা বাইরে পর্যন্ত বেরোতেন না। তুমি নিজেও সেটা খুব ভালো করে জানো। কাজে উল্টোপাল্টা অপবাদ দেওয়ার আগে একটু ভালো করে ভেবে দেখো। বিদ্রুপে ছোঁয়া মনিকার কণ্ঠস্বরে। মায়ের বাধ্য ছেলে যে এমনটাই বলবে তা আমার জানা ছিল। তাহলে তোমার কথা অনুযায়ী সেদিন প্রথম মা এখান থেকে বেরোলেন আর বেরিয়ে আস্ত একটা প্রেমিক জুটিয়ে ফেললেন। শুধু প্রেমিক বলা ভুল, কে জানে এতদিনে বিয়েটিও সেরে ফেলেছেন নাকি। পিছু টান বলে তো কিছু নেই, ধিঙ্গিপনা করলেই বা আটকাচ্ছে কে? তবে যাই বলো, এই বয়সী মহিলার কি ক্যারিশম্যাটিক অ্যাপ্রোচ! ভদ্রলোক একেবারে প্রেমের জালে। বাবুর বুকের মধ্যে উথাল পাথাল। তার খুব বলতে ইচ্ছে করছিল, সব দোষ তো তোমারই মনিকা। তোমার জন্যই আমি কোনোদিন মাকে একটু সময় দিতে পারিনি। একলা একলা কি কোনো মানুষ দিন কাটাতে পারে? এই ফ্ল্যাটে নিয়ে আসা অবধি তো একটা ঘরেই মা বন্দি ছিল, তবুও তো চোখের সামনে ছিল। সেদিন রাতে তুমি যদি চেঁচিয়ে চেঁচিয়ে মাকে বৃদ্ধাশ্রমে রাখার কথা না বলতে, তাহলে হয়তো মা হঠাৎ করে এই হঠকারী সিদ্ধান্ত নিয়ে বসতো না, আমাদের সঙ্গে এই ফ্ল্যাটেই থাকতো। কিন্তু মনে মনে চিৎকার করে যে কথা হাজারবার বলা যায়, মুখে কি সে কথা একবারও উচ্চারণ করা যায়? তাহলে তো সব সংসার দুদিনে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়তো। তাই মনিকার স্বামী, মায়ের আদরের বাবু, মৃদু কণ্ঠে বলে, কাল তো রবিবার, তোমার আমার দুজনেরই অফিস ছুটি। কাল একবার যাবে নাকি মায়ের সাউথ কলকাতার ব্রাঞ্চটায়? টিভিতে তো দেখাচ্ছিল রবিবার মা গড়িয়াহাটের ব্রাঞ্চে বসেন, ওখানকার কাস্টমারদের রিভিউ নেন রেস্টুরেন্টের মান উন্নততর করার জন্য। যেতে তো হবেই। দৃঢ় স্বরে মনিকা জানায়, জানতে হবে না ব্যাপারটা কদ্দূর এগোলো। আমাদের চেনা পরিচিত সমস্ত আত্মীয় স্বজন যখন টিভির প্রোগ্রাম দেখে ফোন করবে, ধুতি পাঞ্জাবি পরা ওই পৌর ভদ্রলোক তোমার কে হন জানতে চাইবে, তখন কি উত্তর দেবে? আমার নতুন বাবা। আমি কী বা উত্তর দেব? সমাজের বুকে বাঁচতে হলে মান সম্মানের ব্যাপারটা এড়িয়ে থাকা যায় না। বাবুর বলতে ইচ্ছে করছিল, এতদিন তোমার ওই মান সম্মান কোথায় ছিল? এত বড় শহরের বুকে মা যখন হারিয়ে গেল, তখন একবার খোঁজ পর্যন্ত করতে দাওনি? বলেছিলে স্বেচ্ছায় যে হারিয়ে যেতে চায় তাকে হারিয়ে যেতে দেওয়াই উচিত। সমস্ত জিনিসপত্র, টাকা পয়সা, গয়নাগাটি নিয়ে গেছেন, আশ্রয় না জুটলে ঠিক ফিরবে। কতদিন আর হোটেলের ভাত খেয়ে জীবন চলবে? কিন্তু আমার জেদি মা বুড়ো বয়সেও অভাবনীয় সাফল্য করায়ত্ত করে দেখিয়ে দিয়েছে মনিকা। পুরনো আস্তানায় আর ফেরেনি, বরং মান খুঁয়ে তোমাকে মার কাছে যেতে হচ্ছে। রবিবার রন্ধনে বন্ধন রেস্টুরেন্টে ঢুকে কাস্টমারের সংখ্যা দেখে মনিকা তাজ্জব বনে গেল। একে তো জায়গা পেলেই আধ ঘন্টার ওপর অপেক্ষা করতে হলো, তার উপর ভেতরে ঢুকে সে যখন একটা ওয়েটারকে ডেকে বলল, অতসী ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই, তখন ওয়েটার ভদ্রলোকের মুখে হাসি ফুটে উঠল। বিনীত গলা জবাব দিল, আপনারা আগে খাওয়া দাওয়া সেরে নিন, মাসিমা কিচেনে আছেন, আপনাদের খাওয়া হতে হতে চলে আসবেন। এখানকার এক গ্লাস জল খাওয়া মনিকার এথিক্সের বিরুদ্ধে, কিন্তু রেস্টুরেন্টে ঢুকে কিছু না খেয়ে তো আর মালকিনের সঙ্গে দেখা করা যায় না। কাজেই বেজার মুখে দু একটা আইটেম অর্ডার করতেই হলো। বাবু বেশ তৃপ্তি করে খাচ্ছিল। কতদিন বাদে মায়ের হাতে রান্না, হোক না হোটেলে বসে, কিন্তু এ স্বাদ কি ভোলা যায়? যে ওয়েটার তাদের পরিবেশনের দায়িত্বে ছিলেন, মনিকার বেজার মুখ দেখে তিনি খানিক অবাক হলেন। এখানে যারা খেতে আসেন, খাওয়া শেষে অধিকাংশের মুখে এক অদ্ভুত তৃপ্তি ফুটে ওঠে। তবে কি এই ভদ্রমহিলার তাদের খাবার পছন্দ হয়নি? কিন্তু সেটা কিভাবে সম্ভব? মাসিমার প্রতিটি রেসিপি তো অনবদ্য। কি মনে করে ওয়েটার কিচেনে গিয়ে সমস্তটা জানায়। কিছুক্ষণ বাদই অফিস ঘরে ওদের ডাক পড়ে। কিচেনের সামনে দিয়ে যাওয়ার সময় বাবু দেখল মা এক মনে রেস্টুরেন্টের কুকদের বিভিন্ন রান্নার ইনস্ট্রাকশন দিতে ব্যস্ত। থাকতে না পেরে ডেকে উঠল, মা তুমি? চমকে উঠলেন অতসী। বহুযুগের ওপার থেকে এই ডাকটা যেন তার কানে ভেসে এলো। চোখ ভর্তি জল, কিন্তু তার যে এখন আর দুর্বল হলে চলবে না। আত্মজের ভালোবাসায় অন্ধ হয়ে একবার আত্মসম্মান খুইয়েছেন, দ্বিতীয়বার খোয়াতে রাজি নন তিনি। একজন কুককে ডেকে কেজো সুরে নির্দেশ দিলেন, অফিস ঘরে বসতে বলো, আমি আসছি। ওরা চলে যেতেই রেস্টুরেন্টের বাথরুমে ঢুকে হাউ হাউ করে কেঁদে ফেললেন অতসী।
এই চার দেওয়ালের ভেতর তার কারোর কাছে কোনো জবাবদিহি করার দায় নেই। কতদিন বাবু ছবি দেখে সারা রাত চোখের জলে বালিশ ভিজিয়েছেন, আর সেই আত্মজ চোখের সামনে উপস্থিত। কেন এসেছে সে? হারিয়ে যাওয়া মাকে না খুঁজলেও আজ কোন কৈফিয়তের খোঁজে উপস্থিত সে? কি উত্তর দেবেন অতসী? কাকে উত্তর দেবেন? চোখে মুখে জল দিয়ে নিজেকে ঠিকঠাক করে গুছিয়ে তিনি অফিস ঘরে এলেন। হঠাৎ এতদিন বাদে আমার কথা মনে পড়ল। বলো, কি বলতে চাও? কোনো জরুরি দরকার? তোমাদের মুখ দেখে খুশি বলে তো মনে হচ্ছে না। কাল টিভিতে যে পৌর ভদ্রলোককে দেখলাম, তিনি কে? তুমি কি তাকে বিয়ে করেছো? দরজার দিকে তাকিয়ে অতসী দেখলেন সুইং ডোর ঠেলে নির্মাল্য বোস ভেতরে ঢুকছেন। দুজন অচেনা আগন্তুককে অফিস ঘরে দেখে নির্মাল্য বেরিয়ে যাচ্ছিলেন। অতসী এগিয়ে এসে ওর হাতটা ধরলেন। মিট মাই হাজবেন্ড নির্মাল্য বসু। নির্মাল্যর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, এই আমার ছেলে বাবু। আমার সঙ্গে তোমার সম্পর্কটা আসলে কি সে বিষয়ে নিজ পরিবারকে সঙ্গে নিয়ে সরজমিনে তদন্ত করতে এসেছে। এই নির্লজ্জতা সহ্য করতে না পেরে মনিকা চেঁচিয়ে উঠল, আমাদের মান সম্মানের আর কিছু বাকি রেখেছেন কি উনি, যে তুমি এখনো দাঁড়িয়ে তামাশা দেখছো? অনেক নাটক তো দেখলে, আরও কিছু দেখার বাকি আছে কি? চলো বাড়ি চলো। বাবু, অতসীর আদরের বাবু, শুধু একবার ক্লান্ত চোখ দুটো মেলে তাকালো অতসীর দিকে। তুমি কিভাবে এমনটা করতে পারলে মা? শেষ পর্যন্ত বাবার জায়গায় অন্য কাউকে বসালে। পরক্ষণেই মাথা নামিয়ে আস্তে আস্তে মনিকার পিছন পিছন বেরিয়ে গেল। ওরা চোখের আড়ালে যেতে নির্মাল্যর অস্তিত্ব ভুলে অফিস ঘরে চেয়ারে বসেই সেদিনের মতো ফুলে ফুলে কাঁদতে লাগলেন অতসী। অনেক ভাবনার শেষে যেন কোনো সিদ্ধান্ত এসে পৌঁছেছেন এমনভাবে সোজা গিয়ে অতসীর পিঠে হাত রেখে নির্মাল্য বললেন, সাজানো মিথ্যেটাকে কি কোনোভাবে সত্যি করা যায় না? নামহীন সম্পর্কটাকে কি একটা নাম দিয়ে শেষ জীবনটা বাঁচা যায় না, একে অন্যের অবলম্বন হয়ে? ভালোবাসা না হয় নাই থাকলো, নিখাত বন্ধুত্বের দাবিকেও কি উপেক্ষা করবেন অতসী? হঠাৎই প্রবল আবেগে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে নির্মাল্যকে জড়িয়ে ধরলেন অতসী। সবাই নিশ্চয়ই জানতে চাইছেন এই দুই সমমনস্ক মানুষের বন্ধুত্বের সম্পর্কটা পূর্ণতা পেয়েছিল কিনা। একদম পেয়েছিল। বয়স হলে পাশে দাঁড়ানোর জন্য কাউকে না কাউকে তো দরকার। যেদিন কাগজে বিয়ে সারলে নির্মাল্য অতসী, সেদিন রন্ধনে বন্ধনের সমস্ত শাখায় আগত অতিথিদের জন্য ফ্রিতে ভরপেট বাঙালিখানার আয়োজন ছিল। সঙ্গে লেবু পাতা দিয়ে গন্ধরাজের স্পেস